আমি ভয়ে ভয়ে বললাম, না বাবা, ও আমি পারবো না। ক্যাবলা সান্ত্বনা দিলে, কোনো ভয় নেই পেলা, কুছ পরোয়া নেই, দেখবি একেবারে হীরের টুকরো ছেলে, ভাজা মাছটি অবধি উল্টে খেতে জানে না। আমার হৃদয়ে তখন আশার সঞ্চার হচ্ছে আস্তে আস্তে। বললাম, বটে? নাই তাকে? উৎসাহে দপদপ করে উঠল ক্যাবলার চোখ। বললে, সাত চড়ে মুখে রাতই নেই, আর বিদ্যে সে আর কি বলবো। তবু কিছু বল, শুনে আশ্বাস পাই আমি। বিদ্যেতে একেবারে সরস্বতীকে বেটে খেয়েছে। হাত পা নেড়ে ক্যাবলা বলে চলল, এমন মাথাওয়ালা ছেলে ভূভারতে আর দুটি খুঁজে পাওয়া যাবে না। কিছুই করতে হবে না তোকে, শুধু দুবেলা 2 ঘন্টা করে সামনে বসে থাকলেই চলবে। তারপর মাসান্তে 10টি টঙ্কা দিব্যি টেঁকে গুঁজে হাসতে হাসতে চলে আসবি। এমন সুযোগ ছাড়িস নে পেলা, চান্স জীবনে 2বার আসে না। আমি সাগ্রহে বললাম, তাহলে লেগে যাই অবিলম্বে। গম্ভীর কণ্ঠে সংক্ষিপ্ত জবাব দিলে ক্যাবলা। ব্যাপার বুঝি এখনো তোমরা বুঝতে পারোনি? আর কি, স্রেফ টিউশনি। ক্যাবলাই পড়াতো ছেলেটাকে। এখন মাসখানেকের জন্য ওরা সবাই বেড়াতে চলে যাচ্ছে চুনার। তাই বন্ধু হিসেবে ক্যাবলা এই সুবর্ণ সুযোগটি আমার হাতে তুলে দিতে চাই। আমিও ভেবে দেখলাম, মন্দ কি, ম্যাট্রিক পরীক্ষা হয়ে গেছে, পাশ করতে পারবো কিনা সে পরের কথা। এখন তো 2 মাস স্রেফ নিশ্চিন্ত গায়ে ফুঁ দিয়ে কাটানো চলবে। রাত দিন হইচই না করে যদি সকালে বিকেলে 2 ঘন্টা করে হাজিরা দিলেই 10টি টাকা বাগানো যায়, তাহলে সে সুযোগ ছাড়বে কোন আহাম্মক? তাছাড়া নিজে রোজগার করতে পারা কত বড় গৌরব আর কি সুবিধে! ম্যাটিনিতে বায়োস্কোপ দেখার জন্য মার কাছে গিয়ে কাঁদুনি গাইতে হবে না, খেলার মাঠের টিকিটের জন্য উমেদারি করতে হবে না খিটখিটে ছোট কাকার কাছে, বাজারের 2-4 আনা হাত সাফাই করতে গিয়ে ধরা পড়ে 2-4টে চড় চাপড় খাবারও ভয় নেই। স্বাবলম্বীর চেয়ে সুখী আর কে আছে? মনে মনে ছোটবেলায় পড়া পদ্যটা আউড়ে নিলাম, নিজের শ্রমের অন্ন খাই খুশি হয়ে। অবশ্য অন্যের জন্য এখনো খাটতে হয় না, ওর ব্যবস্থা বাবাই করে রেখেছেন। কিন্তু ওই 10টি টাকায় কদিন তেলে ভাজা, পাঁঠার ঘুগনি, কুলপি বরফ আর লেডিকেনি খাওয়া চলবে, তার হিসেব রাখো। কথাটা ভাবতেও যেন নোলায় বান এলো আমার। শক করে খানিকটা লালা গিলেই নিলাম আমি। একেবারে 10-10টা টাকা, একটা নয়, 2টো নয়, একেবারে একের পিঠে 0। সে কি কম? 1 টাকায় 64 পয়সা হলে 10 টাকা। ওরে বাবা, ভাবতেও যেন আনন্দের দম আটকে এলো আমার। লটারিতে টাকা পাওয়ার খবরে যে লোকটা হার্ট ফেল করেছিল, আমার দশাও হবে নাকি তার মতো? মনকে বললাম, একটু ধৈর্য ধরে থাকো, তারপর মাসের শেষে দেখব কটা লেডিকেনি খেতে পারো তুমি। পরের দিন যথাসময়ে গিয়ে হাজির হলাম ছাত্রের বাড়িতে, টালিগঞ্জ। বাড়ির চেহারা দেখেই মেজাজ বিগড়ে যায়। ছোট একতলা বাড়ি, যেমন নোংরা তেমনি বিশ্রী। সামনে একটা কাঁচা ড্রেন, তা থেকে দুর্গন্ধ উঠছে। আমি গিয়ে দাঁড়াতেই একটা ঘিয়ে ভাজা নেড়ি কুত্তা খ্যাঁক খ্যাঁক করে উঠল। আমি বললাম, আরে থাম থাম, এই তো রোমা ওঠা ইঁটুলি কাটা শরীর, তার বিক্রম কত। কুকুরটা আবার বললে খ্যাঁক খ্যাঁক। তারপর লেজটা পেটের নিচে গুটিয়ে আর বিশ্রী রকম দাঁত খিঁচিয়ে এগিয়ে এলো আমার দিকে। মহা ফ্যাচাং বাস্তবিক। কামড়াবে নাকি কুকুরটা? যা চেহারা, ও তো কামড়ালেই জলাতঙ্ক। রাস্তা থেকে একটা থান ইট তুলে নিয়ে আত্মরক্ষার জন্য তৈরি হলাম। ভালো মানুষের ছেলে, কি রকম আক্কেল তোমার! কানের কাছে যেন ফাটা কাঁসর বেজে উঠল একটা। চমকে তাকিয়ে দেখি রণরঙ্গিনী মূর্তি। এক হাতে গোবরের বালতি, আর এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়েছে বাঁকা হয়ে। বলে, কি আক্কেল তোমার? কেন আমাদের রোগা বাচ্চাকে ভয় দেখাচ্ছ? একই দেহটা ভালো নেই, তার ওপর অমন থান ইট তুলেছ। যদি একটা ভালো মন্দ কিছু হয় তখন? হাত থেকে ইট ফেলে দিলাম বেকুবের মতো। আগে কার কথা বলছেন আপনি? নেকার কি, আই বিউটি
ঘরে আয়, এই খুনে ছোড়াটা তোকে মেরে ফেলবে। বিউটি? ও হরি, এই নেড়ি কুত্তাটা আমার ইটের ভয়ে এরই ভালো মন্দ হবে তাহলে? আমি এসে ফেললাম। রণরঙ্গিনী মুখ বাঁকিয়ে বললে, হাসছ, লজ্জাও করে না? কিন্তু ভদ্রলোকের বাড়ির সামনে যে অমন হাঁ করে দাঁড়িয়ে আছো, বাপু মতলব খানা কি? সভয়ে বললাম, আগে মাফ করবেন, ভারী ভুল হয়েছে। আপনাদের বিউটিকে আর আমি ভয় দেখাবো না, কিন্তু আমি জানতে এসেছিলাম এইটাই কি উকিল এমএন ঘোষের বাড়ি? হাতের গোবরের বালতিটা নামিয়ে মহিলা বললেন, এমেন টেমেন বুঝি না বাপু, মহেন্দর ঘোষের বাড়ি এইটে বটে, আমার ছোট ভাই। তা তুমি কে? আমাকে কেবলরাম পাঠিয়েছে এমএন ঘোষের ছেলে কালাচাঁদকে পড়াবার জন্য। ও, বুঝেছি। মহিলা একটা স্বস্তির শ্বাস ফেললেন। কেলোর মেস্টার তুমি? তা অমন খুনের মতো দাঁড়িয়েছিলে কেন? তোমার যা হালচাল, হয়তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ছেলেটাকে মেরেই ফেলবে। আমি ঘাবড়ে গেলাম। এই রে, বিউটিকে ইট দেখিয়েই বুঝি 10-10টা টাকার আশায় আমার ছাই পড়ল। বললাম, না না, সত্যি বলছি, আমি ছেলেপুলেকে বড্ড ভালোবাসি, কখনো হাত তুলি না তাদের গায়ে। এই মানে কুকুরটা কামড়াতে চাইছিল কি না, তাই একটু ভয় দেখাবার জন্য, মানে আমি ওকে মারতাম না। কে জানে বাপু, তোমার মতি গতি আমার ভালো ঠেকছে না। তাই এসেছ যখন, বসো ওই ঘরে। কেলো আমাদের সোনার ছেলে, তার গায়ে যদি হাত ফাত তোলো। আগে না, কখনো না, রুদ্ধশ্বাসে বললাম আমি। পাশের ঘরে একটা ভাঙা বেঞ্চিতে আমি বসলাম। চমৎকার সাজানো ঘরটি। একটা ন্যাড়া খাটের ওপর কতকগুলো বই খাতা পড়ে আছে। সারা ঘরে মুড়ি থেকে শুরু করে শালপাতার ঠোঙা অবধি ছড়ানো। দেওয়ালে একটা কার্পেটের ছবি বাঁধানো, মনে হচ্ছে হাতি, কিন্তু নিচে লেখা রয়েছে তাজমহল। বসে বসে ঘরের শোভা দেখছি। এমন সময় নেপথ্য থেকে সেই রণরঙ্গিনীর গলা শুনতে পেয়ে আমি চমকে উঠলাম। এলো, আরে ও হতভাগা, মরেছিস নাকি? তোর নতুন মেস্টার এইছে যে। চুপ করো পিসিমা, এখন আমি পেয়ারা খাচ্ছি। আরে মুখ পোড়া, আর পেয়ারা খাই না, মেস্টার বসে আছে, পড়বি আয়। পড়বো না হাতি? হীরের টুকরো ছেলের কণ্ঠস্বর শুনতে পেলাম। আচ্ছা পিসিমা, মাস্কারগুলোকে সব জমে নেয় না কেন? তাহলে নিশ্চিন্তে পেয়ারা খেতে পারি। সে বাবা, বলতে নেই ওসব। লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। ইস, গাড়ি ঘোড়া চড়ে না কাঁচকলা? বাবাও তো লেখাপড়া শিখেছে। কই বাবা গাড়ি ঘোড়া? সে তো আবার খাঙাতে খাঙাতে অফিসে যায়। পিসিমা বললেন, আরে হতভাগা, বাপকে বলতে হয় না ওসব কথা। এখন যা, মেস্টার বসে আছে। মা শীতলা কেন যে মাস্কারগুলোকে চোখে দেখতে পায় না? একটা দীর্ঘশ্বাস শুনতে পেলাম। আর পরক্ষণেই ঘরের মধ্যে প্রায় লাফ দিয়ে পড়ল সেই ভাজা মাছ উল্টে খেতে না জানা শ্রীমান কালাচাঁদ ঘোষ, ক্যাবলা, যাকে হীরের টুকরো বলে বর্ণনা করেছে, আর যার নেপথ্য কথামৃতে এতক্ষণ ধরে রোমাঞ্চিত হচ্ছিলাম আমি। রোগা কালো একটি ছেলে, শয়তানিতে পিটপিটে চোখ, এক হাতে একটি ডাঁসা পেয়ারা নিয়ে চিবুচ্ছে প্রাণপণে। আমার সঙ্গে চোখাচোখি হতেই থমকে দাঁড়িয়ে গেল। গলার স্বর কোমল করে বললাম, এসো খোকা, এসো। কিন্তু খোকা সে কথার কোনো জবাব দিল না। ঘরময় খানিকটা পেয়ারার থুতু ছড়িয়ে দিয়ে ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। হাসছো যে? আসুন। হি। কালাচাঁদ আবার ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। আচ্ছা মাস্টার মশাই, আপনার মুখটা ঘোড়ার মতো লম্বা কেন? রাগে পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত জ্বলে উঠল আমার। সামলে গেলাম। একটা ঢোক গিলে বললাম, আমার মুখ নিয়ে তোমাকে দুশ্চিন্তা করতে হবে না, বসো এখন। কি পড়ো তুমি? বই। বই তো বটে, কিন্তু কি বই? অনেক বই, বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল। বেশ,
আনো তোমার ইংরেজি বই, দেখি কেমন পড়েছ। কালাচাঁদ খাটের উপর থেকে একখানা বই তুলে নিয়ে এলো। এ কি, এর যে অর্ধেক পাতাই নেই। তা নেই? কালাচাঁদ ডাঁসা পেয়ারাটায় মস্ত আর একটা কামড় দিয়ে বললে, কোত্থেকে থাকবে, ঘুড়ি ছুটতে হলো যে। ঘুড়ি পড়ার বই দিয়ে? আমার চোখ ছানা বড়া হয়ে উঠল। কি করব, বাবা যে পয়সা দেয় না। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম ছাত্রের মুখের দিকে। অঙ্ক কদ্দূর করেছ? যোগ বিয়োগ গুণ ভাগ। বেশ, স্লেট নাও, করো এই অঙ্কটা। কিন্তু কাকে বলছি? চোখের পলকে একটা লাফ মারল কালাচাঁদ। তারপরে ঘর থেকে বেরিয়ে গিয়ে প্রাণপণে ছুটতে লাগলো রাস্তা দিয়ে। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। কিন্তু কোথাও বোধ করি আড়ি পেতে দাঁড়িয়েছিলেন পিসিমা। কানের কাছে ফাটা কাঁসরের মতো তার গলা ক্যান ক্যান করে উঠল। করে দেখছো কি মেস্টার? ধরো, ধরে আনো লোকে, নইলে পড়াবে কি করে? সুতরাং আমিও ছুটলাম। এ এক বিচিত্র প্রতিযোগিতা। খানা খন্দ, মাঠ ঘাট, নালা ডোবা ডিঙিয়ে কালাচাঁদ ছুটছে, আমিও সমানে ছুটছি পেছন পেছন। শেষ পর্যন্ত ধরে ফেললাম। কিন্তু ধরেই কি সামলানো যায় সেই সোনার টুকরো ছেলেকে? আঁচড়ে কামড়ে আমাকে রক্তারক্তি করে দিলে। প্রাণপণে পাঁজা কোলা করে আমি তাকে ফিরিয়ে নিয়ে এলাম। ততক্ষণে আমার জামার আধখানা ছিঁড়ে ফেলেছে, নাক মুখ আঁচড়ে দিয়েছে বেড়াল ছানার মতো। আর গালাগালি, আমার 14 পুরুষের স্বর্গলাভ ঘটিয়ে দিলে। মনে মনে যা হচ্ছিল ভাষায় তা কহতব্য নয়। ইচ্ছে করছিল এক আছাড়ে দিই ছোকরাকে সাবাড় করে নিপাত করি এই মহিরাবণকে। কিন্তু আশা তখনও ছাড়তে পারিনি। মাসান্তে 10টি টাকা। 10 টাকায় কতটা পাঁঠার ঘুগনি, কতগুলো লেডিকেনি আর কয় হাঁড়ি কুলপি বরফ হবে একবার আন্দাজ করো দেখি। পাঁজা কোলা করে ফিরিয়ে আনলাম কালাচাঁদকে। হাঁপাতে হাঁপাতে চেয়ারটায় বসে পড়লাম। বললাম, শোনো খোকা, লেখাপড়া একটু একটু না করলে মানুষ হবে কেমন করে? সকল ধনের সার বিদ্যা মহাধন। কালাচাঁদ কোনো উত্তর দিলে না। দাঁত বের করে বানরের মতো ভেঙচে দিলে আমাকে। তোমার বাংলা বই আনো। আনবো না। আমি স্বর আরও কোমল করে বললাম, ছি খোকা, অমন করতে নেই। লেখাপড়া না শিখলে ভবিষ্যৎ যে ঘোর অন্ধকার। ঘোড়ার ডিম। রাগে সর্বাঙ্গ জ্বলছে আমার। ছেঁড়া জামার শোকে আর আঁচড়ের জ্বালায় শরীর মন দুই চিড়বিড় করছে। বললাম, তর্ক করো না, বই আনো। বই? কালাচাঁদের চোখ পিটপিট করে উঠল, যেন নতুন কোনো মতলব ঠাউরেছে সে। সন্দিগ্ধ গলায় আমি বললাম, হ্যাঁ বই। হঠাৎ উবু হয়ে পড়ে খাটের তলা থেকে একটা মেটে হাঁড়ি বের করে আনলো কালাচাঁদ। তারপর সেটাকে উপুড় করে দিলে আমার কোলের উপর। এবার বাপ রে বলে একটা প্রলয়ঙ্কর লাফ মারলাম আমি। ধপাত করে এসে পড়লাম রাস্তায়। হাঁড়ির মধ্যে সাপ, আর আমার গায়ের উপর থেকে সাপটা ড্রেনে গিয়ে নামলো। কালাচাঁদ দাঁত বের করে বললে, আমার আরো হাড়ি আছে মাস্টার মশাই, আরো হেলে সাপ। হ্যাঁ, আর দাঁড়ালাম না আমি। আর নয়, মাসান্তে 10 টাকার আশায় আর 5 মিনিট এখানে থাকলে পৈতৃক প্রাণটি রেখে যেতে হবে। রাস্তা দিয়ে চোঁ চোঁ করে ছুটলাম। সেবার ছিলাম আমি কালাচাঁদের পেছনে, এবার কালাচাঁদ আমার পেছনে, আর সেই সঙ্গে টালিগঞ্জের যত কুত্তার দল। কালাচাঁদ ছুটতে ছুটতে তাদের উৎসাহ দিচ্ছে। আরে চো 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 বিউকি চো 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 বিউকি চো 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 বিউকি চো।